বাংলাদেশের সাবেক আইজি ডক্টর বেনজিরকে নিয়ে বেশ কয়েকদিন মিডিয়াতে তোলপাড় হলো। এখন আবার সবকিছু নিশ্চিম নীরব। ইউটিউব থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন যারা সোশ্যাল কন্টেন্ট তৈরি করেন, তারা ডক্টর বেনজিরের যে ব্যক্তিগত কেলেঙ্কারি, কোন নারীর সঙ্গে তার কেমন সম্পর্ক, তার সঙ্গে কি আলোচনা করেছেন, এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন। এতে করে ডক্টর বেনজির কতটুকু ক্ষতি হচ্ছেন এটা বলা যাচ্ছে না, কিন্তু মানুষের যে আকর্ষণ, মানুষের যে চিন্তা চেতনা, মানুষের যে মনোযোগ, এটি ডক্টর বেনজিরের যে আর্থিক কেলেঙ্কারি বা অনিয়ম, এটিকে পাশ কাটিয়ে যে চটুল যে বিষয়গুলো রয়েছে, নারী কেলেঙ্কারি, এই বিষয়গুলোর দিকে চলে যাচ্ছে, যেগুলোর আসলে কোনো আইনগত রেমিডিস নেই, এবং এটি আলটিমেটলি ডক্টর বেনজিরের জন্য সাপে বর হয়ে যাচ্ছে। এর কারণ হলো যে সকল বিষয়গুলো বলা হচ্ছে, হয়তো পাবলিক জানছেন, পাবলিকের সঙ্গে তো ডক্টর বেনজিরের কি দরকার। অনেক পাবলিক দূর থেকে জানে যে তার এটা আছে, আমরা তো অনেক লোককেই জানি, কিন্তু কার্যত যখন তার সামনাসামনি যাই, তার সঙ্গে কথা বলারও তো সুযোগ আমরা পাই না অনেকে। তো ডক্টর বেনজিরও তো সাবেক আইজি হিসেবে তিনি এমন একটা জায়গাতে রয়েছেন যেখানে আপনি জানেন যে তার জীবনে এই ইরেগুলারিটিস রয়েছে, কিন্তু আপনি তার সঙ্গে গিয়ে কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত, সাধারণত এই ধরনের সমস্যা যখন সৃষ্টি হয়, তখন পরিবারের মধ্যে ছেলে মেয়েদের সাথে একটা গন্ডগোল হয়, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন হ্যাম্পার্ড হয়। কিন্তু ডক্টর বেনজির বা ওনাদের মতো যারা লোকজন রয়েছেন, তারা ওয়েল টেস্টেড, তাদের কর্মকাণ্ডগুলো পরিবারের এবং আশেপাশের বন্ধু বান্ধব দীর্ঘদিন ধরেই জানেন, এবং এই ধরনের ঘটনা প্রকাশিত হওয়ার পর বরং আরো ডক্টর বেনজিরের চরিত্র ভালো হয়ে যাচ্ছে। কারণ হলো পরিবারের আশেপাশের লোকজন হয়তো চিন্তা করতে আরো বড় কিছু, আরো মন্দ কিছু, কিন্তু যখন এরকম ছোটখাটো বিষয়গুলো আসছে, তখন মনে হচ্ছে না, এরকম বড় বড় পদে থাকলে এরকম হতেই পারে। এরশাদ সাহেবকে নিয়ে এরকম কথাবার্তা হতো, রংপুরের লোকজন বলতো রাজা বাদশাহ তারা তো এরকম করবেই, রাজা বাদশাহ এরকম করবে না তো কারা করবে। এখন বাংলাদেশের আইজি আছেন, সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তো আপনার জীবনে এই জিনিসগুলো থাকবে, এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, একটু ছোটোখাটো দুর্নীতি করবে। তো এই জিনিসগুলো যারা সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো যারা ডক্টর বেনজিরের বিরুদ্ধে করছেন, আলটিমেটলি এগুলো ডক্টর বেনজিরকে তার যে মূল যে জায়গাটা দুর্নীতি নিয়ে কালের কণ্ঠে যে অভিযোগ করেছে, সেখান থেকে তাকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে, অন্ততপক্ষে পাবলিক সেন্টিমেন্টের ক্ষেত্রে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে, তাকে নোটিশ দেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হবে, কিন্তু আলটিমেটলি এটার কোনো ফলাফল আদৌ হবে কিনা। বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সবারই আশঙ্কা যে কিছুই হবে না। এর কারণ হলো ডক্টর বেনজির যেটি করেছেন সেটি হলো তিনি অর্থ উপার্জন করেছেন। এখন সেই অর্থ উপার্জন আপনার ক্ষেত্রে মনে হতে পারে অবৈধ, মনে হতে পারে ঘুষ, দুর্নীতি, কিন্তু তিনি তো কোনো সাধারণ পাবলিক নন, যথেষ্ট ইন্টেলিজেন্ট, লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে, এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি থেকে আবার তিনি আলাদা ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এরপর আবার ডক্টরেট করেছেন, পুলিশের আইজি হয়েছেন, জাতিসংঘে তিনি চাকরি করেছেন, শান্তিরক্ষা মিশন এবং জাতিসংঘের হেডকোয়ার্টারে, এবং জাতিসংঘের হেডকোয়ার্টারে D5 গ্রেড বলা হয়, সেই D5 গ্রেডে তিনি কর্মকর্তা ছিলেন, যেটি এশিয়ার খুব অল্প পুলিশ কর্মকর্তার ভাগ্যে এই ধরনের উঁচু পদে যোগদানের সৌভাগ্য। এবং সেই পদে চাকরি তিনি ইস্তফা দিয়ে, সে চাকরি কিন্তু তার মেয়াদ ছিল, এবং ইস্তফা দিয়ে তিনি বাংলাদেশ পুলিশে শেখ হাসিনার আহ্বানে এসে ডিআইজি অ্যাডমিন হিসেবে যোগদান করেছেন। তো তিনি সে ফিডার খাওয়া কোনো ব্যক্তি নন, আলু পটল খাওয়া কোনো ব্যক্তি নন, বা ব্যাংক লুটেরা কোনো ব্যক্তি নন, যে একজনের সাথে খাতির হলো এক বস্তা তোমারে দিলাম আর এক বস্তা আমি নিলাম। তো এরকম ভাগাভাগি করার কোনো কাজ ডক্টর বেনজির কখনোই তাকে করতে হয়নি। তিনি যা কিছু করেছেন, অর্জন করেছেন মেধা যোগ্যতা দ্বারা, কৌশল দ্বারা, বুদ্ধি দ্বারা, সাহস দ্বারা এবং পরিবেশ প্রতিবেশ দ্বারা। তো সেই জায়গাটি অনাগত দিনে দুর্নীতি দমন কমিশন, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে অনেক লোক তার প্রতি আক্রমণ চালাবে। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই তিনি কিন্তু কাগজপত্র রেডি করে, সবকিছু রেডি করে তিনি বসে আছেন, বাকিটা তদন্তে সেটা আসবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, ধরুন তার সবকিছু এলোমেলো আছে,
অর্থাৎ ফাইলে আছে হয়তো 100 কোটি, 100 কোটির মধ্যে নিজের আছে 5 কোটি বা 10 কোটি, 90 কোটি তিনি ব্যাংক থেকে নিয়েছেন। আর হাইডেন মানি আছে হয়তো 1000 কোটি টাকা দেশে দেশের বাইরে, যেগুলো আপনি ধরতে পারছেন না তাকে। তো সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কি করবে? কিছুই করতে পারবে না, মধ্যখানে হোয়াইট ওয়াশ হয়ে যাবে, সে নির্দোষ, নিরপেক্ষ এবং অনেক পরিশ্রম করে তিনি এই কাজ করেছেন, এরকম একটা সার্টিফিকেট চলে আসবে যে পুলিশে থেকে নিজের স্ত্রী সন্তানদেরকে দিয়ে, শালাকে দিয়ে, শাশুড়িকে দিয়ে তিনি যে কষ্ট করে ব্যবসা করেছেন, ব্যাংক লোন নিয়েছেন, দেশের উন্নয়নের জন্য তিনি একটি খামার তৈরি করেছেন, এটার জন্য তো তার পুরস্কৃত হওয়া উচিত। সমালোচিত কেন হবেন? কালের কণ্ঠ যে কাজটা করেছে খুবই জঘন্য প্রকৃতির কাজ, এবং কালের কণ্ঠের বিরুদ্ধে ডক্টর বেনজির সিভিল মামলা করলেন 1000 কোটি টাকার, আর ক্রিমিনাল কেস করলেন উল্টো বসুন্ধরার মালিকদেরকে তিনি ইচ্ছা করলে এখন কোর্টে তিনি দৌড় দেওয়াতে পারেন, তার কাছে সেই লিগ্যাল রাইট আছে এবং তিনি সেই জিনিসগুলো কাজগুলো করবেন। এই গেল একটা। থার্ডলি হলো যে তিনি যদি সত্যি দুর্নীতি করে থাকেন, তাহলে তিনি অন্য সবার মতো ফিডার বয় হিসেবে দুর্নীতি করেননি। তার শেল্টার ছিল, তার সার্টিফিকেশন ছিল, তার অ্যাসোসিয়েশন ছিল, তার সিন্ডিকেট ছিল। এবং এই সিন্ডিকেটটা যেন তেন সিন্ডিকেট নয়, একজন পুলিশের আইজি হতে মুখের কথা নয়, সেনাবাহিনী প্রধান মুখের কথা হয় নয়। যখন জেনারেল রাজিজ সেনাপ্রধান ছিলেন বা আইজি সাহেব, ইভেন উনি যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, ঠিক সেই সময় র্যাবের ডিজি ছিলেন, তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, তার যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের কাছে একজন মন্ত্রী পাশে মনে হতো চড়াই পাখির মতো, একজন এমপিকে মনে হতো তেলাপোকার মতো। এইভাবে ডক্টর বেনজির চলাফেরা করতেন। এখন সেই ডক্টর বেনজিরকে আপনি যেখানে একজন আব্দুল হাই বাচ্চু অখ্যাত পুরো বেসিক ব্যাংকে খেয়ে দিল 3000 কোটি 5000 কোটি টাকা, আমরা তো আসলে জানি না, কেউ বলে 3000, কেউ বলে 5000 কোটি টাকা। এই ব্যাংকটিকে, পুরো একটা সরকারি ব্যাংকটিকে যে শেষ করে দিল, দুর্নীতি দমন কমিশন তো তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, কিন্তু তার টিকিট স্পর্শ করতে পারেনি। সে বহালতবিত দেশের মধ্যে আছে, রাজার হালে আছে। এরপরে দেখেন শেয়ার মার্কেট থেকে যারা বিভিন্ন সময় সভাপতি হয়েছে, বিভিন্ন ব্যাংকের, সরকারি ব্যাংকের যারা চেয়ারম্যান হয়েছে, অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। যে সকল চেয়ারম্যান দেখা গেল ঢাকাতে 1000-1200 স্কোয়ার ফিটের, বর্গ ফুটের একটা ভাড়া বাড়িতে থাকতেন, তারা 10,000-12,000 বর্গ ফুটের পেন্ট হাউসে ঢাকা শহরে মাত্র 3-4 বছর কোন একটা সরকারি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এর মধ্যে তারা এটা করেছেন। এবং সেখানে গিয়ে রীতিমতো বালাখানা, বুড়ো বুড়ো মানুষ, আমি জানি ব্যাংকে চেয়ারম্যান হয়েছেন, কিন্তু বুড়ো হয়ে গেছে, 70-75 বছর বয়স। এই বয়সে সে সেই ওয়েস্ট ইন্ডিজে যেমন পাপিয়া কাণ্ড, এরকম অনেক বালাখানাতে এরা সব মেহমান হিসেবে যেতেন, এবং রাজ্যের সব সেই যে হাই সোসাইটির যে কল গার্ল, তাদেরকে নিয়ে বুড়াদের কোলে বসিয়ে দেওয়া হতো বিভিন্ন যারা সুযোগ সন্ধানী, এবং বুড়ারা সেই তাদেরকে কোলে পিঠে করে, সেই সকল কলগার্লদেরকে কোলে পিঠে করে একেবারে মনের আনন্দে পুরো ব্যাংক সাবাহার করে দিয়ে, ফাইল স্বাক্ষর করে দিয়ে জনগণের টাকা এই লুটেরদের হাতে তুলে দিয়েছেন। আপনি তাদের কয়জনের নাম জানেন? তাদের কয়জনের বাড়ি গাড়ি খবর জানেন? তারা কয় লিটার মদ খেয়েছে? বা কয়টা সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকের এমডিদের যে কেলেঙ্কারিগুলো রয়েছে, এবং কত হাজার কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে, তাদের ঢাকা শহরে, দেশের বাইরে কি কি বাড়ি আছে, কয়টা ইউট আছে, কোন কোন সোনামণির সাথে, টুনামণির সাথে তাদের কুটুকুটু হয়েছে, আপনি কি জানেন? কয়জনের ব্যাপারে জানেন? তো সেক্ষেত্রে এত মানুষ একেবারে দুধের স্বর খেলো, তারপর দুধের মধ্যে গড়াগড়ি করলো, সারা শরীরে মাখন মাখলো, এরপর ঢাকা শহরে ঘুরে বেড়ালো এবং এখনো বেড়ালো, আপনি তাদের কারো পশম স্পর্শ করতে পারলেন না। বেনজির পশম কি এত ছোট যে আপনি তার সঙ্গে সঙ্গে তার পশম নিয়ে টানাটানি করে সব পশম তাকে ছিঁড়ে ফেলবেন? এই নর্মাল ফেনোমেনা বলে না। এরপরে মূল ব্যাপার হলো যে বাংলাদেশে সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর ডিজায়ারের উপর। তিনি যদি নিউট্রাল থাকেন, এখানে আসলে ডক্টর বেনজিরকে কেউ কিছু করতে পারবে না, তার টিকেও স্পর্শ করতে পারবে না। আর যদি তিনি প্রধানমন্ত্রী যদি ডক্টর বেনজিরের পক্ষে দাঁড়ান, তাহলে ডক্টর বেনজিরের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি প্রধানমন্ত্রী কেবলমাত্র জিদ ধরেন যে না, এটা আমার একটা ইজ্জত কা সওয়াল, আমি এই বেনজিরের বিচার করেই ছাড়ব,
শুধুমাত্র তার এই ডিজায়ার যদি হয়, তাহলে তিনি ডক্টর বেনজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে এবং মনিটর করলে নিয়মিত, তাহলে হয়তো ডক্টর বেনজিরের একটা কিছু হতে পারে। কিন্তু সেটার সম্ভাবনা বলতে গেলে জিরো, আমার কাছে জিরো। এর কারণ হলো, প্রধানমন্ত্রী তো রাজনৈতিকভাবে প্রাজ্ঞ। তিনি যাকে একেবারে 2009 থেকে 2000 একেবারে শেষ দিন পর্যন্ত টেনে হিসড়ে তাকে একেবারে সর্বোচ্চ সম্মান মর্যাদার জায়গাতে পৌঁছে গিয়েছেন, এখন যদি আবার তাকে অপদস্থ করা হয়, তার গুপ্তধন বের করে হয়, এখন দেখা গেল যে তার সঙ্গে যদি একেবারে স্পর্শকাতর কারোর সঙ্গে কোনো লেনদেন হয়, কনভারসেশন হয়, এবং তিনি এই সকল কথা বলে দেন বা স্পর্শ হয়ে যান, এটি খুবই বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে যারা রাষ্ট্র চালান তাদেরকে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করতে হয়। তো এই সব কিছু বিবেচনা করে মনে হচ্ছে যে, যদি আল্লাহ ভালো জানেন, মনে হচ্ছে যে ডক্টর বেনজিরের যে ঘটনাটি, দুর্নীতি দমন কমিশন তার টিকিটই স্পর্শ আসলে শেষ পর্যন্ত করতে পারবে না। যা কিছু হবে আইওয়াস, আশা, আনাকুম, জানাকুম। এখানে অনেক লোক আসছে, দুদিকে তো অনেকেই আসছে। সৈয়দ আবুল হোসেন সাহেব, সাবেক মন্ত্রী, উনি গেছেন। প্রধানমন্ত্রীর সিটিং যিনি উপদেষ্টা ডক্টর মশিউর, তিনি সেখানে গিয়ে তো কেঁদেই দিয়েছেন। তো তিনি সেখানে গিয়েছেন এবং দুদকের কবলে পড়ে একজন সাবেক সচিব জেল পর্যন্ত খেটেছেন। তারপরে এখন তিনি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তো এরকম দুদকের অনেক ইতিহাস রয়েছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু বহাল তবিয়তে আছে। অর্থাৎ দুদক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের যে ক্ষতি হয়েছে, নট লাইক দ্যাট। এখন যদি ডক্টর বেনজির বিএনপি আমলের আইজি হতেন, বিএনপির মনোনীত ব্যক্তি হতেন, তাহলে হয়তো ভিন্ন কথা হতো, কিন্তু তার আগে এটা মানে কল্পনা করা যায় না। তো চলছে, যেহেতু একটা তদন্ত চলছে, মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন এবং প্রতি 2 মাস অন্তর অন্তর এটি উপস্থাপন করার জন্য বলা হয়েছে, এবং এর পিছনে কিছু লয়ার আছে, তার সঙ্গে সঙ্গে বেনজির সাহেবের যারা প্রতিপক্ষ রয়েছেন তারাও যথেষ্ট শক্তিশালী। তো দেখা যাক যে বাংলাদেশের আদা জল, বাংলাদেশের ডাল ভাত, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কালচার এবং দুর্নীতি, এবং সর্বশেষ ডক্টর বেনজির, পুরো পরিস্থিতি কোন দিকে। বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন অন্তত 5টি, পঞ্চপাণ্ডব বলতে পারেন, 5টি রাষ্ট্র সরাসরি আমাদের রাজনীতির ব্যাপারে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, এবং বন্ধুর বেশে আমাদের বুকে অথবা পিঠে, আমি কিছু বললাম না, কিছু একটা করার চেষ্টা করছে। সেই রাষ্ট্রগুলোর মধ্যে 1 নম্বর হলো আমেরিকা, এরপরে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক, এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে চীন, পাকিস্তান এবং ভারত। এই 5টি রাষ্ট্র। আপনি যখনই কোনো একটা জায়গাতে দেখবেন এরকম সংখ্যা, 5টির সংখ্যা হয় পঞ্চপাণ্ডব। সেই পঞ্চপাণ্ডব যখন কোথাও একত্রিত হয়, সেখানে একটা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যে কোনো একটা জায়গাতে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, যেমন ধরুন দুটো পক্ষের মধ্যে সংঘাত সংঘর্ষ, 3টি পক্ষের মধ্যে সংঘাত সংঘর্ষ, এটিকে ট্রায়াঙ্গেল বলা হয়। আরেকটিকে বলা হয় পরস্পর বিরোধী, আরেকটি হচ্ছে চতুর্মুখী। কিন্তু যেখানে 5টি কোণ থাকে, 5টি ক্ষেত্র থেকে, অধিক্ষেত্র থেকে 5 ধরনের সিদ্ধান্ত আসে, এটিকে আমরা জ্যামিতির ভাষা বলি রম্বস। আর সেই রম্বস যখন রাজনীতির ময়দানে আসে, তখন কোনো অবস্থাতেই যুদ্ধ এড়ানো যায় না, এবং সেই যুদ্ধের পরিণতি মারাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে এখন যে 5টির কথা বললাম রাষ্ট্রশক্তি, পঞ্চপাণ্ডব, ঠিক একই অবস্থা দেখেন এখন ইরানে ঘটছে। সেখানে ইরান, আমেরিকা, ইসরায়েল, ইরান, আমেরিকা, ইসরায়েল, এরপর রাশিয়া এবং চীন। দেখেন 5টা রাষ্ট্র। এই 5টি রাষ্ট্রের যে স্বার্থ এবং অন্যান্য যে বিষয়, এই পুরো বিষয়, পুরো মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালী এবং আরেকটা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আরেকটি প্রণালী রয়েছে, যেটা বাব আল মান্দ, ইয়ামেনের কাছাকাছি, যেটি হুতিরা নিয়ন্ত্রণ করতে পারে।
তো এই বাব আল মান্দ এবং হরমুজ এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় পরিপূর্ণভাবে, পুরো মধ্যপ্রাচ্যের যে তেল এটির অলমোস্ট 60% তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই বিষয়গুলো এখন খেলছে পাঁচটি পক্ষ। এর কারণে দেখুন বারবার সমঝোতা হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে 17টি বছর ধরে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মোটামুটি একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক তিনটি শক্তির সঙ্গে রাখার জন্য। এক নম্বরে ভারত, দুই নম্বরে চীন। এখানে তারা মোটামুটি সফল হয়েছে, কিন্তু আমেরিকার সঙ্গে তারা পেরে ওঠেনি। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সঙ্গে ইরানের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো আছে। এটা পাকিস্তানের ভৌগোলিক অবস্থা, পরমাণু শক্তি, অন্যান্য সব মিলে হয়তো পাকিস্তান পেরেছে, বাংলাদেশ সেটা পারেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে সে অবস্থা হলো যে এই যে পঞ্চপাণ্ডব পাঁচটি দেশ, এই পাঁচটি দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে, আবার তাদের অভিন্ন স্বার্থ রয়েছে পাঁচটি দেশের। আবার পাঁচটি রাষ্ট্র দুটো বলয়, তিনটি বলয়, প্রথমত তিনটি বলয় তারা বিভক্ত হয়ে কাজ করছে। যেমন চীন এবং পাকিস্তান একত্র হয়ে কাজ করছে, এটি হলো একটা বলয়। আরেকটা হলো আমেরিকা এবং পাকিস্তান, এটি হলো দুটো বলয়। আরেকটা বলয় হলো ভারত এবং আমেরিকা, তিনটি বলয়। তো পাঁচটা শক্তি ট্রায়াঙ্গল হয়ে তিনটি কৌণিক দূরত্ব তৈরি করে বাংলাদেশের সঙ্গে তারা রাজনীতি, অর্থনীতি, সাম্রাজ্যবাদী নীতি সব কিছু করার চেষ্টা করছে। এবং এখানে দেখুন তিনটি অ্যাঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেলই আমেরিকা আছে। ভারতের সঙ্গে আমেরিকা আছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকা আছে, আর তুরস্ক যে বাংলাদেশের সঙ্গে যে কাজটি করতে চাচ্ছে সেটি সে মূলত এখানে একটা কারোর সাথে যোগাযোগ না করে তার যে একটা নিজস্ব যে একটা আইডেন্টিটি আছে বর্তমানে একে পার্টি, তার ধারাবাহিকতা এখানে একটি ইসলামী রাষ্ট্র, উগ্রবাদী একটা শক্তি তারা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা ডাইরেক্ট তুরস্ক সরাসরি। এখানে আমেরিকা, ভারত কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তো বোঝার চেষ্টা করেন এই অবস্থাতে একটি সরকার এখন যে আছে সেই সরকার সবচেয়ে নাজুক অবস্থায় আছে। প্রথমত সরকারে যারা পরিচালনা করছেন তারা যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা বৃদ্ধ, খুবই বৃদ্ধ, এবং 17 বছর আউট অফ রেস থাকার কারণে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি ইত্যাদি থেকে তারা বহু যোজন দূরে তারা চলে গেছে। পরবর্তী যে অংশটি আছেন যারা যুবক, বৃদ্ধ নন যুবক, তো তাদেরও আসলে অভিজ্ঞতা নেই এবং সফলতা নেই। এর বাইরে একেবারে নবীন কিছু মন্ত্রী আসছেন যাদের অভিজ্ঞতা কনসিস্ট বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। কাজে এই সকল বৃহৎ শক্তির ডেপুটি সেক্রেটারি পর্যায়ের একজন ঝানু, আমলা, কামলা, অথবা ধরুন সেই দেশে একজন রাজনীতিবিদ, তাদের সঙ্গে টেবিলে বসে 1-to-1 আলোচনা করে দেশের সমস্যার সমাধান করার মতো কেউ নেই। এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি, আমি কোনো সমালোচনা করছি না। 1 নম্বরে জনাব সালাউদ্দিন সাহেব, 2 নম্বরে খলিলুর রহমান সাহেব। এখন সালাউদ্দিন সাহেব এবং খলিলুর রহমান সাহেব নরেন্দ্র মোদীর সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সেটা অনেক পরের বিষয়। খালি জাস্ট দেখুন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, কিংবা পাকিস্তানের রাষ্ট্রদূত, ইভেন ইরানের রাষ্ট্রদূত, ওনাদের সঙ্গে যখন এই দুজন ক্ষমতাধর ব্যক্তি পাশাপাশি বসেন, দাঁড়ান, এদের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন, তারপর এদের দিকে তাকান, আমার কাছে কি মনে হয় যে ওনাদের পাশে আমাদের দুজন ক্ষমতাধর লোকদেরকে কিভাবে মানায় এবং কেমন দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আউটপুট কিভাবে আসে। অথবা ধরুন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীকে
উপস্থাপন করার জন্য সামাজিক মাধ্যম এখন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে বিএনপির মিডিয়া সেল আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, স্বয়ং তারেক রহমান সাহেব তার নিজের নামে ফেসবুক পেজ আছে। অহরহ প্রতিদিন সেখানে ভিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের ছবি দেওয়া হচ্ছে। এবং লক্ষ্য করুন যে গত 4 মাসে এটি জ্যামিতিক হারে কমেছে। এখন এই সকল পেজের যে কোনো খবর মানে তাদের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই, লাইক কমেন্ট কিচ্ছু নেই। ফলে এই সরকারকে সবাই বলতো যে এটি ফেসবুকের সরকার, সেই ফেসবুকের সরকার এখন টেক্সটবুকের সরকার হয়ে গেছে। তো এই সকল পেজে যেটি দেখা যায় যে স্বয়ং সরকার প্রধান তার জীবনের বা দৈনন্দিন কর্মের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনি কি দেখেন? তিনি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন, নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটার জন্য ঢাকার বাইরে যাচ্ছেন গাড়িতে করে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে এই কাজগুলো আপনি গাড়িতে করে যাচ্ছেন প্রেম করার জন্য। বুঝেন প্রধানমন্ত্রীর মর্যাদাটা কোন পর্যায়ে উঠে গেছে বা নেমে গেছে। তারপর তার যে রাষ্ট্রীয় আচার, সেই আচারে গিয়ে দেখুন যে যখন কোনো একজন রাষ্ট্রদূত যাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য, সেখানে প্রধানমন্ত্রী ছবি তুলছেন, কথা বলছেন। হাউ ডাজ ইট লুকস? এটা দেখতে আপনার কাছে কেমন লাগে? এরপরে তিনি অন্যান্য যে সকল বৈঠক করছেন, নন ফর্মাল হইতে অনেকের সঙ্গে কথা বলছেন, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এই পুরো জিনিসগুলোর মধ্যে আপনি দেখবেন যে সরকার আসলে হাঁপিয়ে উঠছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে কখন কি করা দরকার। ঠিক সেই সময়টিতে এখানে এই যে 5টি পক্ষ পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের 3টি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর বাইরে সরাসরি 2টো রাষ্ট্র সিঙ্গেল ওয়েবে খেলছে। তো সেই 3টে রাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট বেসিক সিঙ্গেল ওয়েবে খেলছে চীন, সিঙ্গেল ওয়েবে খেলছে তুরস্ক আর দিল্লি। তো বাকি বিষয়গুলো নিয়ে যদি আমি বলতে যাই, এতে করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং ভিডিওর পরিমাণ বড় হবে। আমি শুধু দিল্লিকে নিয়ে মানে যতটুকু আমি বুঝেছি সেটা হলো দিল্লি সেই 2017-18 সন থেকেই আওয়ামী লীগের উপর বিরক্ত। এর কারণে দিল্লি মনে করছে দুটো বিষয় দিল্লির অ্যাজ এ হোল, যে আওয়ামী লীগ নামক যে দলটি, বাংলাদেশের যে স্বাধীনতাটি বা শেখ পরিবার, এটি মূলত দিল্লির অবদান রাষ্ট্রীয়ভাবে। তো তারা তাদেরকে সবসময় চেয়েছে দিল্লির দাস বা দিল্লির দাসী হিসাবে। এখানে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আসবেন তিনি ডিপটি অ্যাম্বাসেডর হন বা অ্যাম্বাসেডর হন, তিনি প্রধানমন্ত্রীর দরবারে সর্বেসর্বা থাকবেন। কিন্তু যে কোনো কারণে হোক শেখ হাসিনা বা বঙ্গবন্ধু এরা দুজনই এই জিনিসটি কখনো মানতে পারেননি। তো মানতে না পারার কারণে অনেক রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো বিভিন্ন বইতে ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন, ইসলামপন্থী সাংবাদিক বা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে আসলে পর্দার আড়ালে কি ঘটনাগুলো ঘটে। তো যেটা বলছিলাম যে 2016-17 সনের পরই শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ইন্ডিয়ার একটা বলয় থেকে বের হয়ে আরেকটি বলয় তৈরি করার জন্য, এবং ইন্ডিয়া ঠিক সেই সময়টা থেকেই বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই দুটো দলকে কখনোই তারা প্রেডিক্টেবল অবস্থায় পায়নি। ঘুরে ফিরে তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের মন্দের ভালো। এবং এইভাবে টানাপোড়েনে যখন 2018 সালের যে নির্বাচনটা হলো, বলা হয়ে থাকে 2018 সালের নির্বাচনে ইন্ডিয়ার যে মাস্টার প্ল্যান ছিল বা শেখ হাসিনার যে ডিজায়ার ছিল, এটার অ্যাগেনস্টে গিয়ে সম্পূর্ণ চীন এখানে খেলে দেয়। এবং চীন যেভাবে ডিজাইন করে নির্বাচনের ঠিক একদিন আগে, ঠিক সেইভাবে নির্বাচনের ফলাফল হয় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা একেবারে জিরোতে পৌঁছে যায়। শেখ হাসিনা বিকাম জাস্ট এ পাপেট। সবাই যেভাবে 2018 সনে তাকে বিশ্বাস করেছিল, সেখানে নির্বাচনটি যদি 100% অ্যাকুরেট হতো, সে নির্বাচনে যদি শেখ হাসিনা পরাজিত হতেন, তবু তিনি অমরত্ব লাভ করতেন এবং 2014 সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করত না, নো ওয়ান। কিন্তু
সেখানে এমনভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে, জাস্ট নির্বাচনের 4-5 দিন আগের থেকে গ্রাউন্ড ওয়ার্ক করেছে। আমরা ফিল্ডে যারা ছিলাম আমরা টের পেয়েছি। আমরা 16 ডিসেম্বর, 29শে ডিসেম্বর নির্বাচন, 30শে ডিসেম্বর নির্বাচন হলো, আমরা 16 ডিসেম্বর থেকে টের পেয়েছি যে সামথিং হ্যাপেন, যেটা সরকারের নিয়ন্ত্রণে নেই, মিলিটারির নিয়ন্ত্রণে নেই, পুলিশের নিয়ন্ত্রণে নেই, কে যেন খেলছে। এবং এই খেলাধুলা যে কেবলমাত্র বিএনপির মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল, নট লাইক দ্যাট। প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই যে যা কিছু হচ্ছে তারা জানতো। এবং আমরা যারা মাঠে ছিলাম আমরা সবাই বলির ভাটা হয়েছি। এর ফলে কি হলো, এই নির্বাচনের ফলাফল হওয়ার পরে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একেবারে জিরোতে গিয়ে পৌঁছেন, বিরক্তিকর একটা জায়গাতে গিয়ে পৌঁছেন। তারপরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আবার একটি সমঝোতা করার জন্য, কিন্তু সেটা তিনি পারেননি। এরপরে করোনা আসছে, এরপরে ইউক্রেনের যুদ্ধ আসছে, অনেক কিছু। ভারতে নরেন্দ্র মোদীর ক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন দিল্লির অধীনস্থ হয়ে আছেন। এখন দিল্লি আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে খেলছে। কিন্তু খেলার আগে দিল্লি বেশ কয়েকবার চেষ্টা করেছে জামাতের সঙ্গে একটা সমঝোতা করার জন্য, তারা চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু গত 4 মাসের ধারাবাহিকতায় কিংবা ধরুন গত 2 বছরের ধারাবাহিকতায় দিল্লি এককভাবে বিএনপি এবং জামাত কাউকে বিশ্বাস করতে পারছে না। আবার তারা মনে করছে যে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগ তাদের কৌশলগত পার্টনার। কাজেই শেখ হাসিনাকে রেখে হোক, শেখ হাসিনাকে বাদ দিয়ে হোক, আওয়ামী লীগের মাধ্যমেই তারা বাংলাদেশে তাদের যে মিশন, সেই মিশনটা তারা চালু করতে চায়। এবং এটার প্রেক্ষিতে একটার পর একটা তারা যাকে বলা হয় ছক্কা মেরে যাচ্ছে। শেখ হাসিনাকে দিয়ে যে সকল কথা বলানো হচ্ছে বা তিনি যে সকল কথাবার্তা নিজে স্বপ্রণোদিত হয়ে বলছেন, যেটা দিল্লি আবার ওন করছে। এবং শেখ হাসিনা আসতে চান, সরকার তাকে আইনগতভাবে ফেরত আনতে চান। শেখ হাসিনা জোর করে বাংলাদেশে এসে তিনি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতেছেন, অন্যদিকে সরকার তাকে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতেছেন। এইগুলোর যে সেন্টিমেন্ট, পাবলিকের সেন্টিমেন্ট, এটি ভারত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। এবং দেখার পরে ভারতের যে সাম্প্রতিক যে কথাবার্তা, সেই কথাবার্তা তারা আরও নিশ্চিত হয়ে গেছে যে দে আর রাইট। তারা যে আওয়ামী লীগের পক্ষে আছে, এখনও পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে সুসংবদ্ধ রাজনৈতিক দল, এখনও পর্যন্ত তারা অর্থনৈতিকভাবে সচ্ছল, এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে নেতৃত্বের পর্যায়ে শেখ হাসিনার যে কমান্ড রয়েছে, সেই কমান্ড এখন জামাতের আমিরের নেই তার নিজের দলে। বর্তমান প্রধানমন্ত্রী তার নিজের দলের মধ্যে তার সেই কমান্ড নেই। আর শেখ হাসিনা প্রবাসে থেকেও কারোর সঙ্গে সরাসরি দেখা না করে শুধুমাত্র 1-to-1 তিনি যারা দেখা করতে আসেন তাদের সাথে দেখা করেন উইদাউট ভিডিও। কোনো মানে যাকে বলা হয় ছবি যেন বাইরে না আসে, সে কোথায় আছে, সিক্রেটলি তাকে সেখানে রাখা হয়েছে। এর বাইরে তিনি কোনো অবস্থাতেই তার অবস্থানটা ভিডিওর মাধ্যমে দেন না। কেন দেন না? আমি এটা মনে করলাম যে সে কি মরে গেল কিনা, অন্য কোনো ঝামেলা হলো কিনা। কিন্তু দেখা গেল যে এখন টেকনোলজি এমন একটা জায়গাতে এসে গেছে। এই যে আমি ভিডিওটা করেছি, এই ভিডিওর ফুটেজ দেখে, চারিদিকের ওয়াল দেখে টেকনোলজি দিয়ে বলা সম্ভব যে আমার এই ভিডিও ধারণ করার যে জায়গাটির নাম কি, হোল্ডিং নম্বর কত, সময় কত, কোন সময় আমি ভিডিও করছি, এগুলো হুবহু বের করা সম্ভব। এবং এই কারণে শেখ হাসিনার কোনো ভিডিও ক্লিপ ভারত ছাড়ছেন না, বা শেখ হাসিনা নিজে দিচ্ছেন না, বা তার উপদেষ্টারা দিচ্ছেন না। কিন্তু ঘটনা যেভাবেই ঘটানো হচ্ছে, একটার পর একটা পরীক্ষামূলকভাবে কথা বলা হচ্ছে, ঢাকাতে মানে এই স্লোগান দেওয়া হচ্ছে, অনুষ্ঠান করানো হচ্ছে, যা কিছু করা হচ্ছে করে দিন শেষে ভারত যে সিদ্ধান্তে আজকের দিন পর্যন্ত তাদেরকে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে নিয়েই মানে চিন্তা ভাবনা করছে। তারা আওয়ামী লীগকে নিয়েই খেলতে চাচ্ছে, আওয়ামী লীগকে খেলাতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে দিয়ে সরকারকে চাপ দিতে চাচ্ছে। কাজেই সামনের যে দিনগুলো, সেই দিনগুলো যে খুব সহজ